গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আবার তোমাদের জন্য ইকোনমিক্সের আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি আমি, তোমাদের ইকোনমিক্সের ম্যাডাম। আমাদের এই যে সেশনটা বেশ কিছুদিন ধরে চলছে, বুধবার নাগাদ সকালবেলার দিকে ক্লাসটা আমি নিচ্ছি। এই ক্লাসটা মূলত WBCS প্রিলিমসের একদম ইজি লেভেলের কোয়েশ্চেনগুলোকে মাথায় রেখে তৈরি করা। এইভাবে আমরা অ্যাকচুয়ালি বেশ কিছু টপিকের যখন ইজি লেভেলের কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স আমরা করে নেব, তারপরে আমরা আস্তে আস্তে একটুখানি সেম টপিকের ডিপার লেভেল কোয়েশ্চেন্সে মুভ করব, কেমন? তাহলে চলো আমরা আজকে আলোচনাটা শুরু করি। আজকে আমাদের আলোচনার জন্য যে টপিকটা রয়েছে সেই টপিকটা এখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং একইভাবে গত দিনগুলোর মতো আমরা এখানে MCQ এর ডিসকাশন করব। ক্লাসটা শুরু করার আগে বলে দিই, তোমাদের রাইস এডুকেশনসের ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের মাধ্যমেই তোমাদেরকে বলতে চাইবো যে রাইসের একটা অনলাইন প্ল্যাটফর্মও রয়েছে, রাইস এডুকেশন স্মার্ট, রাইস স্মার্ট। তো সেই অনলাইন প্ল্যাটফর্মেতে যারা যারা ক্লাস নিতে চাও, যারা যারা কোর্সে নিজেদেরকে এনরোল করতে চাও, তারা একটু দেখে নিতে পারো যে এখানেতে WBCS, PSC, SSC, CGL, CHSL, MTS, পুলিশ, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সমস্ত ধরনের কোর্সের জন্যই পড়ানো হয়। সুতরাং যারা মনে করছো যে এই এক্সাম স্পেসিফিক কোর্সগুলোকে অ্যাভেল করবে, তারা তলাতে দেওয়া ফোন নম্বরটাতে যোগাযোগ করতে পারো, তোমাদের কোয়ারি ওপেন করতে পারো এবং তোমরা অ্যাডমিশনের জন্য প্রসিডিওরটাকে ফলো করতে পারো। আজকে তাহলে আর দেরি না করে আমরা চলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপরে ডিসকাশনটা স্টার্ট করি, যেখানে আমরা কয়েকটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স দিয়ে RBI সম্পর্কে জানা শুরু করব। প্রথমেই দেখো একদম একটা বেসিক এবং একটা মানে একদম ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স দিয়ে এখানে আলোচনাটা শুরু হচ্ছে। বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড অন দ্য রেকমেন্ডেশন অফ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড অন দ্য রেকমেন্ডেশন অফ, on the recommendation of which committee? এখানে চারখানা কমিটির নাম দিয়ে দেওয়া রয়েছে। অপশন এ তে রয়েছে নরসিংহম কমিটি, বিতে আছে হিল্টন ইয়াং কমিশন, সিতে আছে রঙ্গরাজন কমিটি, ডিতে আছে চক্রবর্তী কমিটি। এটা আমরা যারা পড়েছি তারা মোটামুটি সবাই জানি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখন তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, তখন অ্যাকচুয়ালি কোনো কমিটি ইন্ডিয়ান পার্সনের নামে হেড হতো না। সো ন্যাচারালি এখানে যে চারটে নাম তুমি দেখতে পাচ্ছ, যে চারটে নামের মধ্যে তোমার মোস্ট নন ইন্ডিয়ান নাম যেটা লাগছে সেটা হচ্ছে হিল্টন ইয়াং। সুতরাং এই হিল্টন ইয়াং এনার লিডারশিপেতেই যে কমিশনটা তৈরি হয়েছিল, সেই কমিশনটা আমাদের, সেই কমিশনটাই আমাদের এখানে আনসারে নিয়ে নেব। তো হিল্টন ইয়াং কমিশন সম্বন্ধে একটা কথা বলে রাখি, এই কমিশনটা যখন তৈরি হয় তখন এটা ইন্ডিয়ার জন্য একটা রিজার্ভ ব্যাংক তৈরি করার কথা বলেছিল, কিন্তু এরই সাথে মাথায় রাখবে একটা সময় যে মুদ্রা বা টাকা ছাপানো বা টাকা বানানোর জন্য সোনাকে আমরা ভ্যালু স্ট্যান্ডার্ড হিসেবে কনসিডার করতাম, যেটাকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড বলতাম, সেই গোল্ড স্ট্যান্ডার্ডের কনসেপ্টও কিন্তু হিল্টন ইয়াং কমিশনই প্রথম রেকমেন্ড করেছিলেন, যে সোনার মতো একটা মূল্যবান ধাতু জমা রেখে তার বিনিময়ে নতুন টাকা ছাপানো হোক। সুতরাং এই গোল্ড স্ট্যান্ডার্ডের কনসেপ্টও হিল্টন ইয়াং কমিশনের দেওয়া। চলে যাই এবার আমাদের পরবর্তী অর্থাৎ 2 নম্বর কোয়েশ্চেনটাতে, যেখানে দেখতে পাচ্ছ দ্য হেড অফিস অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট। RBI এর হেড অফিস কোথায় সেটা জিজ্ঞাসা করেছে, প্রশ্ন দিয়েছে ইজ লোকেটেড মানে বর্তমানে কোথায় লোকেটেড সেটা। সুতরাং এই চারখানা মেন সিটি ইন্ডিয়ার মধ্যে, যেখানেতে যে সিটিটাকে আমরা ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলে মনে করি, অর্থাৎ মুম্বাইতে রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান হেড অফিস। এই প্রসঙ্গে মনে রাখবো যে অ্যাট প্রেজেন্ট মুম্বাইতে RBI এর হেডকোয়ার্টার থাকলেও যখন এস্টাবলিশ হয়েছিল RBI, অ্যাট দ্য টাইম অফ এস্টাবলিশমেন্ট, তখন কিন্তু RBI এর হেডকোয়ার্টার ছিল, অ্যাট দ্য টাইম অফ এস্টাবলিশমেন্ট এটার হেডকোয়ার্টার ছিল কলকাতাতে। এটা মনে রাখতে হবে যে অ্যাট দ্য টাইম অফ এস্টাবলিশমেন্ট RBI ওয়াজ হেডকোয়ার্টার্ড অ্যাট কলকাতা। এবং এক্ষেত্রে মনে রাখো 1937-এতে, 1937 এটা 37, 1937-এতে এটা শিফটেড, এই কলকাতা থেকে হেডকোয়ার্টারটাকে শিফটেড টু মুম্বাই। এটা আগে ছিল কলকাতা যখন তৈরি হয়, পরে হলো মুম্বাই,
কত সালে হলো আমি বলেছি 1937-এ। এটাও তোমাদের অন্যান্য কম্পিটিটিভ এক্সামেতে আসা একটা কোয়েশ্চেন। তো এবার দেখো এখানে বলছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইস্যুজ কারেন্সি নোট। ইয়েস, আরবিআই এর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা যে কারেন্সি ব্যবহার করি অর্থাৎ পেপার কারেন্সি বা মেটালিক কারেন্সি, সেটার রেফারেন্স এখানে বলা রয়েছে। আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইস্যুজ কারেন্সি নোটস, এখানে মেনলি পেপার নোটের কথা বলছে, কারেন্সি নোটস আন্ডার উইচ সেকশন অফ আরবিআই অ্যাক্ট 1934। আরবিআই এর যে ফাংশনসগুলো, আরবিআই এর যে কাজ, সেগুলো আরবিআই এর কোন লয়ের আন্ডারে লেখা আছে সেটার নাম হচ্ছে আরবিআই অ্যাক্ট 1934। মাথায় রাখবে এই অ্যাক্ট অনুযায়ী আরবিআই এস্টাবলিশ হয়েছিল 1 এপ্রিল 1935-এ। 1 এপ্রিল 1935-এতে আরবিআই এস্টাবলিশড হলো। তো সেই জায়গা থেকে প্রশ্নটা দিয়েছে যে কারেন্সি নোটের কথা এই আরবিআই অ্যাক্ট 1934-এর কত নম্বর সেকশনসে রয়েছে। 4টে সেকশনসের নাম এখানে দেওয়া রয়েছে। এটার মধ্যে সবথেকে পপুলার যে সেকশনটা সেটা হলো সেকশন 22। এখানেই আমরা ইস্যু অফ কারেন্সির মেনশন পেয়ে থাকি। চলে যাই এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন অর্থাৎ 4 নম্বর কোয়েশ্চেনটাতে, যেখানে বলছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পারফর্মস দ্য ফাংশনস অফ আ ব্যাংকার টু। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বেশ কিছু ফাংশনস অপারেট করে, ফাংশনসকে এক্সারসাইজ করছে। সেখানেতে বলছে যে ব্যাংকার হিসেবে রোল প্লে করে রিজার্ভ ব্যাংক কার। অপশন এতে বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট অনলি, বিতে বলেছে স্টেট গভর্নমেন্ট অনলি, সিতে বলছে বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, ডিতে বলছে অনলি পাবলিক সেক্টর ব্যাংক। তোমরা যদি এই কোয়েশ্চেনটা পড়ো ভালো করে তাহলেই বুঝতে পারবে আমরা আরবিআই এর একটা ফাংশনস, ভীষণই পপুলার একটা ফাংশনস পাই, আমরা সেটাকে বলি আরবিআই এর একটা, আরবিআই হচ্ছে ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট। এই ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট কথাটা যখন ব্যবহার করা হয়, মাথায় রাখো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট আলাদা করে বলা হয় না, তার মানে এটা রিপ্রেজেন্ট করে বোথ। অর্থাৎ আরবিআই সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ব্যাংক হিসেবে ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আরবিআই জাস্ট মানে যেমন করে আমাদের একটা কমার্শিয়াল ব্যাংক আমাদের ব্যাংকের সমস্ত মানে সার্ভিসগুলো প্রোভাইড করে। তুমি যেমন এসবিআইতে গেলে এসবিআইয়ে তোমার অ্যাকাউন্ট আছে, এসবিআই থেকে তুমি লোন নিলে, এসবিআই থেকে তুমি ক্রেডিট ডেবিট কার্ড নিলে, তার মানে তোমার ব্যাংককে তুমি বলবে এসবিআই। সেরকমভাবেই যদি জিজ্ঞাসা করা হয় অমুক কোম্পানির ব্যাংককে, তার মানে ওই কোম্পানিটা যে ব্যাংকের থ্রু দিয়ে ট্রানজাকশনস করছে সেটা ওই কোম্পানির ব্যাংক। সেরকমভাবে জিজ্ঞাসা করা হচ্ছে সরকারের ব্যাংককে, এই সরকারের যে টাকার লেনদেন, সরকার যে টাকা তুলবে, টাকা জমা দেবে, টাকা ধার নেবে, ধার দেবে, এই সমস্ত কাজগুলো করার জন্য সরকার কোন ব্যাংকের সহযোগিতা মূলত নেয়, এই জায়গাতে যে ব্যাংকটা ভূমিকা পালন করছে সেটা আর কেউ নয়, সেটা আরবিআই। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা সেটা হলো যে নট অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রত্যেকটা স্টেটেরও ব্যাংকিং এজেন্ট হিসেবে ভূমিকা পালন করে আরবিআই। আমাদের দেশে যে সমস্ত কটা স্টেটেতেই মোটামুটি যে স্টেট ক্যাপিটাল রয়েছে সেখানেতে আরবিআই এর আমরা একটা ব্রাঞ্চ পাই, যেটার মাধ্যমে ওই স্টেটের ব্যাংকের, ওই স্টেট গভর্নমেন্টের ব্যাংকিং রোলটাকে এক্সারসাইজ করে আরবিআই। সুতরাং স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেও এই কথাটা অ্যাপ্লিকেবল। তবে এখানে মনে রাখবো যে এটার একটাই মাত্র ব্যতিক্রম আছে যেটা ইম্পর্টেন্ট। একটা মাত্র রাজ্যের ক্ষেত্রে আরবিআই স্টেট গভর্নমেন্টের ব্যাংকের ভূমিকা পালন করছে না, এবং সেই রাজ্যটা হলো সিকিম। সিকিমে একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে, সিকিমে একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে, এটাকে আমরা বলি স্টেট ব্যাংক অফ সিকিম। স্টেট ব্যাংক অফ সিকিম কেমন? তো স্টেট ব্যাংক অফ সিকিম এটা কিন্তু এসবিআই এর কোনো সাবসিডিয়ারি নয়, মনে রাখবে। তো স্টেট ব্যাংক অফ সিকিমকে আমরা একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসেবে কনসিডার করি, যেটা সিকিম গভর্নমেন্টের ব্যাংকের ভূমিকা পালন করে। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে বোথ সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট দুটোই কিন্তু সিকিম গভর্নমেন্টের, দুটোই কিন্তু আরবিআই দুটো ক্ষেত্রে ব্যাংকিং এজেন্টের ভূমিকা পালন করছে। অলরাইট,
একটু আস্তে কথা বলতে হবে, এটা টেনে দাও। নেক্সট কোয়েশ্চেন এবার আমরা চলে যাই, সেটা হলো 5 নম্বর কোয়েশ্চেন। Which one of the following is not a function of RBI? Which of the following is not a function of RBI? এখানে 4টে অপশনসে 4টে কথা দেওয়া রয়েছে। দেখো, ইস্যুইং অফ কারেন্সি নোট, আমরা আগের প্রশ্নগুলোর আলোচনা করতে গিয়ে দেখলাম যে আরবিআই অ্যাক্ট 1934 এর সেকশন 22-তে ইস্যুইং কারেন্সি নোটের কথা কিন্তু বলা রয়েছে, সুতরাং এটা আরবিআই এর একটা ফাংশন তো বটেই। অলরাইট, বিতে বলেছে ফর্মুলেশন অফ মানিটারি পলিসি, খুব ইম্পর্টেন্ট ফাংশন এটা আরবিআই এর, রাদার বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন বললে আমরা আরবিআই এর এই মানিটারি পলিসিটাই বলি, যেটার মাধ্যমে আরবিআই অ্যাকচুয়ালি আমাদের অর্থনীতিতে বা মানি সাপ্লাইটাকে রেগুলেট বা কন্ট্রোল করে, যার মাধ্যমে ইনফ্লেশনটা রেগুলেট বা কন্ট্রোল হয়, সুতরাং এটাকেও আমরা আরবিআই এর একটা ফাংশন হিসেবে কনসিডার করছি। 3 নম্বরে বলেছে কালেকশন অফ ডাইরেক্ট ট্যাক্সেস। তুমি খেয়াল করো, এখানে বলা রয়েছে ট্যাক্সের কথা। ট্যাক্স হ্যাজ নাথিং টু ডু উইথ আরবিআই। মনে রাখো, ট্যাক্স অ্যাকচুয়ালি কার সাথে যুক্ত? ট্যাক্স কে কালেক্ট করে? গভর্নমেন্ট কালেক্ট করে। সরকার ট্যাক্স কালেক্ট করার সিদ্ধান্ত নেয়, সরকার ডিসাইড করে যে কত রেটে ট্যাক্স নেওয়া হবে, সুতরাং এই ট্যাক্সেশন এটা কখনোই আরবিআই বা আরবিআই এর মানিটারি পলিসির পার্ট হয় না, আমরা ট্যাক্সেশনকে বলি গভর্নমেন্টের ফিসকাল পলিসির পার্ট। সুতরাং এই কালেকশন অফ ডিরেক্ট ট্যাক্স এটা আরবিআই কখনোই করবে না, এটা গভর্নমেন্ট করবে। সেই কারণের জন্যই নট আ ফাংশন বললে আমাদের আর অপশন ডিতে যাবার দরকারই নেই, আমরা অপশন সিটাই আনসার নিয়ে নিতে পারবো। অলরাইট, আশা করি বুঝতে পেরেছো। তো এইটা গেল অড ওয়ান আউট টিপিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা, আমি একবার বলে দিই অপশন ডিতে যেটা রয়েছে, অ্যাক্টিং অ্যাজ লেন্ডার অফ লাস্ট রিসর্ট। লেন্ডার অফ লাস্ট রিসর্ট কথাটার মানে হচ্ছে সর্বশেষ ঋণদাতা। আজকে যদি পাবলিকের লোন লাগে, পাবলিক লোন কালেক্ট করার জন্য বা নেবার জন্য কার কাছে যাবে? ব্যাংকের কাছে যাবে। ব্যাংকের যদি লোন লাগে, ব্যাংক লোনের জন্য কার কাছে গিয়ে হাত পাততে পারে? না, আরবিআই। তখন আরবিআই হচ্ছে আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থার একেবারে শীর্ষে থাকা সংস্থা, সুতরাং ব্যাংকগুলোকে লোন দিয়ে সাহায্য করা, ব্যাংকগুলোকে রেগুলেট করা, ব্যাংকগুলোকে সুপারভাইজ করা, এটা আরবিআই এর কাজ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরবিআই এ যাবে। কিন্তু আরবিআই এর যদি টাকা লাগে, তখন আরবিআই কিন্তু আবার ঘুরে অন্য কারোর কাছে যেতে পারবে না। আরবিআই এর টাকা এখানে প্রয়োজন হচ্ছে, এটার প্রাথমিক মানে হচ্ছে এই টাকাটা অর্থনীতির জন্য দেশের সরকার চাইছে, সুতরাং এক্ষেত্রে আরবিআই নতুন টাকা ছাপিয়ে বাজারে হয়তো সরকারকে ধার দেবে, কিন্তু আরবিআই এক্ষেত্রে আলাদা করে কোনো ধার নিচ্ছে না। আরবিআই এর আর কোনো ধার নেবার জায়গা নেই, অন্তত দেশের মধ্যে কোথাও নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আরবিআইকে লেন্ডার টু দ্য লাস্ট রিসর্ট বলে ডিফাইন করে থাকি। চলো, এবার আমরা চলে এসেছি আমাদের 6 নম্বর কোয়েশ্চেনে। কি বলছে 6 নম্বর কোয়েশ্চেন? বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ম্যানেজেস দ্য মানিটারি পলিসি থ্রু। একটু আগে আমি বললাম যে মানিটারি পলিসি আরবিআই এর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, রাদার মানিটারি পলিসিটাকে ম্যানেজ করা আরবিআই এর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, যার মাধ্যমে আরবিআই মানি সাপ্লাইটাকে বাড়ায়, কমায়, রেগুলেট করে। তো এটা কিসের মাধ্যমে করবে? ফিসকাল ডেফিসিট। খেয়াল করে দেখো তো, আমি একটু আগেই কিন্তু যখন গভর্নমেন্টের কথা বললাম তখন এই ফিসকাল পলিসি বলতে গিয়ে ফিসকাল শব্দটা ব্যবহার করলাম। সো ন্যাচারালি ফিসকাল ডেফিসিট মানে সরকারের ডেফিসিট, সুতরাং এটা আরবিআই এর সাথে সম্পর্কযুক্ত হবে না, এটা গভর্নমেন্টের সাথে যুক্ত হবে। তারপরে বলছে দেখো বাজেটারি কন্ট্রোল। আমাদের দেশের জন্য বাজেট কে বানায়? আরবিআই বানায় না সরকার বানায়? অবশ্যই করে সরকার প্রত্যেক বছর আমাদের বাজেট দেয়, সুতরাং বাজেটারি কন্ট্রোল যেটা, সেটাও কিন্তু গভর্নমেন্টই করবে, সুতরাং এটাও মানিটারি পলিসির পার্ট হতে পারলো না। অপশন ডিটাতে চলে যাও, সিটাতে আসার দরকার নেই। আমি ধরে নিলাম তুমি সিতে যেটা লেখা রয়েছে তুমি জানো না, তুমি পড়োনি, তুমি চেনো না সিআরআর কাকে বলে, এসএলআর কাকে বলে, তুমি তাহলে ডিতে চলে এসো। ডিতে লেখা রয়েছে দেখো ট্যাক্সেশন পলিসি। একটু আগে আমি কি বললাম? ট্যাক্স এটা কে নেয়? সরকার নেয়। তার মানে ট্যাক্স কত হবে, কোন রেটে নেওয়া হবে, কাদের কাদের থেকে নেওয়া হবে,
কখন নেওয়া হবে সেটা গভর্নমেন্ট ডিসাইড করবে, সুতরাং ট্যাক্সেশন পলিসিও গভর্নমেন্টের হাতে রয়েছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ তিনটে পলিসি যদি সরকার নেয় তাহলে আরবিআই এর মনিটারি পলিসি কোনটার সাথে যুক্ত হবে, যেটা পাশে আমি গভর্নমেন্ট লিখলাম না সেটা যুক্ত হবে। সেই কারণের জন্যই এখানেতে অপশন সিতে যেটা দেওয়া রয়েছে তুমি সেইটা আনসার হিসেবে নিয়ে নিতে পারো। অপশন সি, সিআরআর, এসএলআর, রেপো রেট, ওপেন মার্কেট অপারেশন। অলরাইট, চলো সিআরআর, এসএলআর, ওপেন মার্কেট অপারেশনস, এইগুলো হচ্ছে আরবিআই এর কিছু মনিটারি পলিসি ইনস্ট্রুমেন্ট আমরা বলে থাকি। এগুলো আরবিআই এর কিছু হাতিয়ার যেগুলোকে ব্যবহার করে আরবিআই বাজারে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করে, সেই জন্য এগুলোকে বলে ইনস্ট্রুমেন্টস অফ মনিটারি পলিসি অফ আরবিআই। এগুলো সম্বন্ধে ডিটেলস আমরা পরে পড়বো, কিন্তু এইটা হচ্ছে প্রশ্নটার পরিপ্রেক্ষিতে উত্তর। চলে যাই এবার আমাদের 7 নম্বর কোয়েশ্চেন। এবার আমরা আস্তে আস্তে মনিটারি পলিসির ভিতরটাতে যাচ্ছি। খেয়াল করে দেখো দেওয়া রয়েছে দ্য টার্ম রেপো রেট রেফার্স টু। রেপো রেট কথাটা কাকে বলছে? রেপো রেট মানে কি? রেপো রেট মানে প্রথমেই বলি এটা একটা রেট, মানে এটা একটা ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট আমরা কখন পে করি? ইন্টারেস্ট রেট আমরা তখনই পে করব while যখন আমরা কারুর কাছ থেকে টাকা ধার নেব, মানে বরোইং, টাকা ধার নেবার জন্য যে ইন্টারেস্ট রেট পে করা হচ্ছে। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে কে কাকে টাকা ধার দিচ্ছে, এইটা আমাদের জানতে হবে। এক্ষেত্রে মনে রাখবে আরবিআই লেন্ডস মানে ধার দিচ্ছে কাকে না, ব্যাংকগুলোকে। আরবিআই লেন্ডস টু দ্য ব্যাংক। তো এই যে আরবিআই ব্যাংকগুলোকে যখন টাকা ধার দেয়, সেই টাকা ধার দেওয়ার সময়তে যে ইন্টারেস্ট রেট আরবিআই চার্জ করলো, আরবিআই যে ইন্টারেস্ট রেটটা চাপালো, সেই ইন্টারেস্ট রেটটাকে আমরা বলে থাকি রেপো রেট। তাহলে এবার একটুখানি অপশনসগুলো পড়ে দেখো। অপশন এতে বলছে রেট অ্যাট উইচ আরবিআই লেন্ডস টু দ্য কমার্শিয়াল ব্যাংক। আরবিআই কমার্শিয়াল ব্যাংককে লেন্ড করে। অ্যাবসলিউটলি এই কথাটাই তো আমি এখানে লিখেছি। বিতে বলেছে রেট অ্যাট উইচ ব্যাংকস লেন্ড টু দ্য আরবিআই, নট এট অল। সিতে বলেছে রেট অ্যাট উইচ ব্যাংকস লেন্ড টু দ্য কাস্টমার্স, না। আর ডিতে দেওয়া রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো আমি এখানে যেটা তোমাদের প্রথমে বোঝানোর পরিপ্রেক্ষিতে বলেছি সেটা আসলে অপশন এতে লেখা রয়েছে, সুতরাং আমাদের এখানে আনসার হয়ে যাচ্ছে অপশন এ। ওকে, বিতে দেওয়া রয়েছে রেট অ্যাট উইচ ব্যাংক লেন্ডস টু আরবিআই। আরবিআই যদি লেন্ড করে ব্যাংককে তাহলে সেটা রেপো রেট, কিন্তু ব্যাংক যদি লেন্ড করে আরবিআইকে, মনে রাখবে এটাকে আমরা বলবো রিভার্স রেপো রেট। এটাকে আমরা বলবো রিভার্স রেপো রেট। কেমন? উল্টো, রেপো রেটেতে আরবিআই ব্যাংককে দেয়, রিভার্স রেপো রেটে ব্যাংক আরবিআইকে দেয়। সিতে দেওয়া রয়েছে রেট অ্যাট উইচ ব্যাংকস লেন্ড টু দ্য কাস্টমার। ব্যাংক যখন কাস্টমারকে টাকা ধার দেয় সেটাকে আমরা রেপো রেট বা রিভার্স রেপো রেট বলি না, প্রাপ্তি বলা হয়, মার্কেট ইন্টারেস্ট রেট। বাজারে হোম লোন, কার লোনের যে ইন্টারেস্ট রেট, সেই ইন্টারেস্ট রেটেতে আমরা ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিই। তো সেই জন্য এটা মার্কেট ইন্টারেস্ট রেট হিসেবে পরিচিত। চলে যাই এবার 8 নম্বর কোয়েশ্চেন। আমি অলরেডি বলে এসেছি রিভার্স রেপো রেট মিনস। নিজেরাই এই প্রশ্ন একবার পড়ো, পড়লেই দেখবে এটার উত্তর করতে পারছো। নিজেরাই দেখো এখানে বলা রয়েছে রেট অ্যাট উইচ আরবিআই বরোস ফ্রম কমার্শিয়াল ব্যাংক, রেট অ্যাট উইচ আরবিআই লেন্ডস টু দ্য গভর্নমেন্ট, রেট অ্যাট উইচ ব্যাংকস বরো ফ্রম কাস্টমার, ডি নান অফ দিস। খেয়াল করে দেখো যা আমরা আলোচনা করেছিলাম যে রেপো রেটে আরবিআই ব্যাংককে লোন দেয় আর রিভার্স রেপো রেটে আরবিআই ব্যাংকের থেকে লোন নেয়, তার মানে আরবিআই বরোজ ফ্রম কমার্শিয়াল ব্যাংক। এটা আমাদের জন্য কারেক্ট অপশন। সেই কারণের জন্য 8 নম্বর কোয়েশ্চেন আর নতুন করে বলার কিছু নেই, উত্তর হয়ে যাবে অপশন এ। অলরাইট, চলে যাই 9 নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে। 9 নম্বর প্রশ্নের পরিপ্রেক্ষিতে দেখো, which of the following is used by RBI
টু কন্ট্রোল ইনফ্লেশন। সহজ কথাতে আমি একটু আগেই বলেছিলাম আরবিআই যে তার মানিটারি পলিসি ইউজ করে, মানিটারি পলিসির বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, তার প্রাথমিক উদ্দেশ্যটা হচ্ছে ইনফ্লেশনকে কন্ট্রোল করা। প্রাথমিক উদ্দেশ্যটা ইনফ্লেশনকে কন্ট্রোল করা, এটাই মানিটারি পলিসির আইডিয়া। এবার এই ইনফ্লেশনটা কন্ট্রোল করতে গেলে আমরা দেখলাম যে আরবিআই কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, আমরা এগুলো পরে ডিটেলসে দেখব। একটাকে বলছি সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, একটাকে আমরা বলেছি এসএলআর, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। এর সাথে আমরা দেখতে পাই ব্যাংক রেট, এর সাথে আমরা দেখতে পাই রেপো রেট, আর একটাকে আমরা দেখতে পাবো রিভার্স রেপো রেট, এর সাথে আমরা দেখতে পাবো মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বলে একটা জিনিস। সহজ করে মনে রাখবে এই সমস্ত কটা রেটস অ্যান্ড রেশিওজ যদি আমরা বাড়াই, সমস্ত কটা রেটস অ্যান্ড রেশিওজ যদি আমরা বাড়াই তাহলে ইনফ্লেশন কমবে। এই সমস্ত রেটস অ্যান্ড রেশিওর সাথে ইনফ্লেশনের ইনভার্স রিলেশন রয়েছে। তার মানে যখনই আমরা এই রেটগুলোকে বাড়াবো বাজারে ইনফ্লেশনটা কন্ট্রোলড হয়ে যাবে। তুমি যদি একবারে এটা মনে রাখতে পারো তাহলে নিশ্চয়ই এবার উত্তরটা করতে পারবে। দেখো বলছে ইনক্রিজিং রেপো রেট, ডিক্রিজিং সিআরআর, ইনক্রিজিং ফিসকাল ডেফিসিট। ইনক্রিজিং ফিসকাল ডেফিসিট তো হবেই না, তার কারণ ফিসকাল ডেফিসিট মানিটারি পলিসির পার্টই নয়। আর বলছে রিডিউসিং ব্যাংক রেট। আমরা কি চাই? ইনফ্লেশনকে কমাতে। তাহলে আমাদের কি করতে হবে? ইনক্রিজিং যুক্ত কোনো একটা স্টেটমেন্ট নিতে হবে। এখানে ইনক্রিজিং ওয়ালা স্টেটমেন্ট তো একটাই রয়েছে, সেটা হচ্ছে অপশন এ, ইনক্রিজিং রেপো রেট। সুতরাং এই যে অপশন এতে লেখা ইনক্রিজিং রেপো রেট, এটাই আমাদের ওইখানে বলা এক্সপ্লেনেশনসকে ম্যাচ করছে। সুতরাং অপশন এ আমরা আনসার নিয়ে নেব। অল রাইট, চলে আসি এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন। কি বলছে? বলছে মানিটারি পলিসি কমিটি, মানিটারি পলিসি কমিটি ওয়াজ এস্টাবলিশড আন্ডার। এই প্রসঙ্গে বলে রাখি মানিটারি পলিসি কমিটি হচ্ছে একটা 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি, 6 মেম্বার্স, যে কমিটিটার কাজ হচ্ছে এই একটু আগে যে সিআরআর, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ দেখলে এই রেটগুলোকে নির্ধারণ করা। সিআরআর 4%, এসএলআর 21.5%, রেপো রেট 5%। এই যে রেট কত হবে এটা কে ডিসাইড করে? এটা ডিসাইড করে মানিটারি পলিসি কমিটি বলে একটা সংস্থা। এই সংস্থাটাকে হেড করেন কে? না আরবিআই এর গভর্নর। আরবিআই গভর্নর হচ্ছেন এটার চেয়ারম্যান। ওকে, আরবিআই গভর্নর হলো এটার চেয়ারম্যান। আমাদের এখানে প্রশ্নটা কি দিয়েছে? দিয়েছে এই কমিটিটা কোন অ্যাক্টের আন্ডারে এস্টাবলিশ হয়েছে। আমি সহজ করে বললে বুঝবে, মানিটারি পলিসি কমিটি এস্টাবলিশ হয়েছে 2016 সালে। এখানে যে অপশনস রয়েছে, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট একেবারেই নয়, তার কারণ এই অ্যাক্টের আন্ডারে আরবিআই ব্যাংকগুলোকে সুপারভাইজ করে। সুপারভাইজারি ফাংশন অফ আরবিআই ইজ এক্সারসাইজড আন্ডার দিস অ্যাক্ট। তার মানে এটা এমপিসির সাথে যুক্ত নয়। কোম্পানি অ্যাক্ট অবশ্যই করে নয়, কোম্পানি অ্যাক্ট তো কোম্পানির সাথে যুক্ত, ব্যাংকের সাথে যুক্ত কেন হবে? সেবি অ্যাক্ট 1992, এটা তো শেয়ার মার্কেটের সাথে যুক্ত, সেবির এস্টাবলিশমেন্টের সাথে যুক্ত, এটাও হবে না। সুতরাং আমরা এখানে যে অপশনসটা বেঁচে থাকতে দেখছি সেটা হচ্ছে এই যে ফাইন্যান্স অ্যাক্ট 2016। এই যে ফাইন্যান্স অ্যাক্ট 2016, যেটা কিনা আরবিআই অ্যাক্ট 1934 এর একটা অ্যামেন্ডেড পার্ট, সেইটাকে আমরা এমপিসি তৈরির বেস বা গাইডলাইন হিসেবে কনসিডার করছি, ল হিসেবে কনসিডার করছি। অলরাইট, চলে এলাম আমরা 11 নম্বর কোয়েশ্চেন্স। আমরা একটু আগে আমি এটা আলোচনার পরিপ্রেক্ষিতে বলেছি মানিটারি পলিসি কনসিস্ট অফ হাউ মেনি মেম্বার্স। অবশ্যই করে মানিটারি পলিসি কমিটি 6 জন মেম্বারকে নিয়ে তৈরি হয়, 5, 7, 8 একেবারেই নয়। এই 6 জন মেম্বারের মধ্যে 3 জন মনে রাখো থাকে আরবিআই থেকে, আর বাকি যে 3 জন এরা নমিনেটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সরকার নমিনেট করে এদেরকে এখানে পাঠায়। এরা এবার ইকোনমিস্টও হতে পারে, অ্যাকাডেমিশিয়ানসও হতে পারে, অন্য পলিসি মেকারসও হতে পারে, কিন্তু এই 3 জনকে অ্যাপয়েন্ট করার দায়িত্ব গভর্নমেন্টের থাকে। তো এইভাবেই 6 জনের সিলেকশনস হয়ে থাকে। চলো চলে আসি এবার আমরা 12 নম্বর কোয়েশ্চেনে। বলছে which of the following is not a quantitative instrument? গুড কোয়েশ্চেন।
কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট অফ আরবিআই এর মানিটারি পলিসি। আমরা একটু আগেই বলছিলাম যে আরবিআই মানিটারি পলিসি দিয়ে আমাদের ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে। এই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য আরবিআই যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে সেটাকে আমরা নেচার ওয়াইজ দুটো ভাগে ভাগ করি, একটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ আর একটাকে বলা হয় কোয়ালিটেটিভ। এই কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট যেগুলো সেগুলো আমরা অলরেডি একটু পরিচিত হয়েছি, তার মধ্যে আছে এই যে সিআরআর, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো রেট। আর কোয়ালিটেটিভ মানে হচ্ছে এক্ষেত্রে আমরা মানির কোয়ান্টিটিটাকে তোমার কন্ট্রোল করতে চাইছি না, রাদার যে টাকাটা আরবিআই বাজারে দিচ্ছে, ব্যাংকের মারফত অর্থনীতিতে দিচ্ছে, সেটা যাতে সঠিকভাবে ব্যবহার হয়, ব্যাংকিং ব্যবস্থা যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেটাকে দেখভাল করা, মানে একটা কোয়ালিটেটিভ অ্যাসপেক্টকে ইভ্যালুয়েট করা কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের পার্ট। এটার মধ্যে আমরা কীরকম ইনিশিয়েটিভ দেখতে পাই, যেমন অনেকেই দেখতে পাই মরাল সুয়েশন, তারপরে মার্জিন রিকোয়ারমেন্ট, মরাল সুয়েশন, মার্জিন রিকোয়ারমেন্ট, এই ধরনের ইনস্ট্রুমেন্ট বা পদ্ধতিগুলোকে আমরা কোয়ালিটেটিভের মধ্যে রাখি। তো সেইটারই রেফারেন্সে আর কি এখানে জিজ্ঞাসা করেছে নট আ কোয়ান্টিটেটিভ, তার মানেই জিজ্ঞাসা করেছে কি কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট কোনটা। আমি তো উদাহরণ মধ্যেই যে দুটো বলেছি, যদিও আমি দেখে বলিনি, কিন্তু এই দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা ইনস্ট্রুমেন্ট তো আমরা অপশানসে পাচ্ছি। কিন্তু এখানে দেখো এই যে সিআরআর বা এসএলআর বা এদিকে রেপো রেট, এগুলো তো সবই তোমার কোয়ান্টিটেটিভের ইনস্ট্রুমেন্ট, তাহলে এগুলো তো আর উত্তর হতে পারলো না, উত্তর হয়ে গেল মরাল সুয়েশন। সেই জন্য আমরা আনসার নিয়ে নিচ্ছি অপশন দিল্লি। অলরাইট, চলো এবার আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেনে বলেছে লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট ফাংশন অফ আরবিআই মিনস। আমি একটু আগে এই কথাটার মানে একটু সুন্দর করে বুঝিয়েছি, তোমরা নিশ্চয়ই প্রশ্নটা দেখলে এটা বুঝতে পারবে। লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট ফাংশন অফ আরবিআই এটা কি ডিফাইন করে? লেন্ডিং টু দ্য ফরেন গভর্নমেন্ট? নট এট অল। ফরেন গভর্নমেন্টকে এখানে আরবিআই কখনোই ধার দেবে না। প্রোভাইডিং লোনস টু দ্য স্টেট গভর্নমেন্ট, সেটার কথাও লেন্ডার অফ লাস্ট রিসর্টে বলা নেই। আচ্ছা, সিতে বলা রয়েছে প্রোভাইডিং ফান্ডস টু দ্য ব্যাংক ইন ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি। একদমই তাই, ব্যাংকগুলোকে সর্বশেষ ঋণদাতা হিসেবে কে লোন দেয়? না আরবিআই। সেই জন্য ব্যাংকের ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি, ব্যাংকের প্রয়োজন, ব্যাংকের দরকারে আরবিআই যখন লোন প্রোভাইড করছে তখন আমরা এটাকে বলছি লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট। সেই জন্য এখানেতে সর্বশেষ ঋণদাতা হিসেবে আমরা আরবিআইকে চুজ করছি, এবং সেক্ষেত্রে কেন এটা সর্বশেষ ঋণদাতা? তখন আরবিআই এক্ষেত্রে ব্যাংককে টাকা ধার দেয়। আরবিআই কিন্তু টাকা লাগলে কারোর কাছ থেকে টাকা ধার নেয় না। আরবিআই এর কাছে এক্ষেত্রে অন্য অপশনস রয়েছে, তো সেইটাকে আমরা এখানে কনসিডার করব। চলে আসি এবার আমাদের 14 নম্বর কোয়েশ্চেন। উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? ওকে, এখানে তার মানে তিনটে অপশনসে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, যেটা থেকে আমাদের বার করতে হবে কোনটা কারেক্ট। অপশন এতে বলছে আরবিআই প্রিন্টস 1 রুপি নোট। আরবিআই প্রিন্টস 1 রুপি নোট না, এই জায়গাটা একটুখানি সুন্দর করে জানতে হবে। ভালো করে শোনো, আমরা আগে একটা কোয়েশ্চেনের উত্তর করতে গিয়ে দেখলাম যে আরবিআই নোট ছাপানোর অধিকার পায় আরবিআই অ্যাক্ট 1934 এর সেকশন 22-তে। সেই সেকশন 22-তে আরবিআই ইজ এম্পাওয়ার্ড টু ইস্যু অল ডিনোমিনেশনস ব্যাংক নোটস আপ টু 10,000, 10,000 টাকা পর্যন্ত নোট ছাপাতে পারে, এক্সেপ্ট 1 রুপি নোট। এইটা মনে রাখতে হবে, 1 টাকার নোট ছাড়া সমস্ত নোট আরবিআই ছাপাবে। 1 টাকার নোটকে ছাপানোর অধিকার আরবিআই এর নেই। এই কাজটা করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সরকার প্রথম নোটটাকে ছাপিয়ে দেয়। 1 রুপি নোটকে আমরা বলি ফার্স্ট লিগাল টেন্ডার কারেন্সি। তো এই প্রথম কারেন্সিটা সরকারকে ছাপিয়ে কারেন্সিটাকে লিগাল টেন্ডার কারেন্সি হিসেবে বাজারে দিতে হবে। তারপরে সরকার বাকি নোটগুলোকে ছাপানোর অধিকার আরবিআইকে দিয়ে দিতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই স্টেটমেন্টটা কোনোভাবে কারেক্ট হতে পারলো না। আমাদের জিজ্ঞাসা করেছে কোনটা কারেক্ট। বিতে বলেছে আরবিআই কন্ট্রোলস দ্য ইস্যু অফ কয়েন্স। নট এট অল। কয়েনেজ অ্যাক্ট অনুযায়ী আমাদের দেশে কয়েন বানানোর কাজটাও কিন্তু আরবিআই করে না,
কয়েন বানানোর কাজটা করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মেটালিক কয়েন যেটা আমাদের তৈরি হয়, আমাদের দেশে 4টে শহর আছে, তার মধ্যে কলকাতা রয়েছে, নয়ডা রয়েছে, বম্বে রয়েছে। এই শহরগুলোতে আর কি তোমার কয়েন, মেটালিক কয়েন বানানো হয়। কলকাতাতে তুমি যদি বেহালার ওদিকে মাঝেরহাটের দিকে যাও তাহলে তুমি এই কয়েন দেখতে, মানে এরকম মিন্ট দেখতে পাবে যেখানে মেটালিক কয়েন বানানো হয়। সুতরাং এটাও আমরা নিতে পারলাম না আরবিআই এর আন্ডারে। সিতে বলেছে আরবিআই ডাজ নট ইস্যু ₹1 অ্যান্ড ₹2। এই যে এই জায়গাটাতে তুমি খেয়াল করো, আরবিআই ডাজ নট ইস্যু ₹1, এই কথাটা তো ঠিক আছে, কিন্তু এর সাথে আবার দিয়ে দিয়েছে ₹2। সেটা তো আমরা বলিনি, আমরা বলেছি 1 টাকার নোট আরবিআই ছাপাবে না, ওটা সরকার ছাপাবে। বাকি যে নোটগুলো রয়েছে সেটা 2 টাকা থেকে 10,000 সমস্ত নোটই আরবিআই ছাপাবে। সেই জন্য দেখো আমরা এটাও নিতে পারলাম না, স্টেটমেন্টটা লাস্ট পার্টটার জন্য ইনকারেক্ট হয়ে গেল। এবার বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যুজ ₹1 নোট, অ্যাবসলিউটলি সো। আমরা তো এটাই আলোচনা করে আসছি যে ₹1 নোট তো আরবিআই ইস্যু করে না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করে। এটা সেই কারণের জন্য ডি এর যে স্টেটমেন্টটা সেটা একটা কারেক্ট স্টেটমেন্ট হিসেবে কনসিডার হলো। সেই জন্য উত্তরও আমাদের অপশন ডি হয়ে গেল। চলে আসি এবার আমাদের 15 নম্বর কোয়েশ্চেনে। 15 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? বলছে দ্য রেট অ্যাট উইচ কমার্শিয়াল ব্যাংক লেন্ড টু দ্য কাস্টমার। আচ্ছা, ব্যাংক রেট কাকে বলে? দ্য রেট অ্যাট উইচ আরবিআই লেন্ডস টু দ্য কমার্শিয়াল ব্যাংক। দ্য রেট অ্যাট উইচ আরবিআই লেন্ডস টু দ্য কমার্শিয়াল ব্যাংক ফর লং টার্ম লোন। অপশন ডিতে বলেছে নান অফ দিস। অলরাইট, চলো এই যে 3খানা অপশনস দেখছো এটা রেফারেন্সে বলে দিই। ব্যাংক রেট কাকে বলে? রেপো রেটের বেলাতেও আমরা বলেছিলাম যে যে ইন্টারেস্ট রেটে আরবিআই ব্যাংকগুলোকে টাকা ধার দেয়, ব্যাংক রেটও একই জিনিস, যে ইন্টারেস্ট রেটে আরবিআই ব্যাংকগুলোকে টাকা ধার দেয়। তাহলে ব্যাংক রেট আর রেপো রেটের মধ্যে পার্থক্য কোথায়? আরবিআই লেন্ডস ব্যাংক, এটা যদি লং রানে হয়ে যায়, এটা যদি লং রানে হয় তাহলে এটাকে বলবো ব্যাংক রেট, আর এটা যদি শর্ট রানে এক্সারসাইজ হয় তখন আমরা এটাকে বলি রেপো রেট। তাহলে দীর্ঘমেয়াদে আরবিআই ব্যাংককে যে ইন্টারেস্ট রেটে লোন দেয় সেই ইন্টারেস্ট রেটকে আমরা বলবো ব্যাংক রেট। সুতরাং ব্যাংক রেট এবং রেপো রেটের পার্থক্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। অলরাইট, চলে আসি এবার আমাদের 16 নম্বর কোয়েশ্চেনে। বলছে which of the following comes under qualitative credit control by RBI? Which of the following comes under the qualitative credit control of RBI? একটু আগে আমরা not a quantitative instrument পড়েছিলাম। not a quantitative instrument এর কোয়েশ্চেনটা যখন আমরা একটু আগেই করেছি, তুমি একটু খেয়াল করলেই দেখতে পাবে এখানে আমরা মেনশন করেছি কোয়ালিটেটিভের মধ্যে মরাল সুয়েশন এবং মার্জিন রিকোয়ারমেন্ট নামক দুটো ইনস্ট্রুমেন্ট। এছাড়া আরও ইনস্ট্রুমেন্ট আছে, মানে পড়বে যখন দেখতে পাবে ক্রেডিট রেশনিং, বা ধরা যাক ডাইরেক্ট অ্যাকশন। এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা কনসিডার করছি। তো সুতরাং এখানে যে প্রশ্নটা, হ্যাঁ এখানে বলছে কোনটা কোয়ালিটেটিভ। অপশন এ তে দেখো রেপো রেট, ওপেন মার্কেট অপারেশন, মার্জিন রিকোয়ারমেন্ট এবং সিআরআর দেওয়া রয়েছে। ডাইরেক্টলি এটার দিকে তাকালেই বোঝা যাচ্ছে রেপো রেট বা ওপেন মার্কেট অপারেশন এগুলো সব কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট। তাহলে কোয়ালিটেটিভ কোনটা? আমাদের এখানে অপশনসে যে কটা দেওয়া রয়েছে তার মধ্যে কোয়ালিটেটিভ হলো মার্জিন রিকোয়ারমেন্ট। মার্জিন রিকোয়ারমেন্ট মানে যখন কোনো একজন কাস্টমার ব্যাংকের কাছ থেকে লোন নেয় তখন লোন অ্যামাউন্ট আর কোল্যাটারাল ভ্যালু, অর্থাৎ ওই লোন নেবার জন্য
যে অ্যাসেটটাকে আমি গ্যারান্টিতে জমা রাখি, এই লোনের অ্যামাউন্ট আর কোলাটেরালের মধ্যে যে গ্যাপ, এটাকে আমরা বলি মার্জিন। সুতরাং এই মার্জিনটাকে বাড়িয়ে কমিয়ে ব্যাংক চাইলে লোনকে টার্গেটেড গ্রুপের কাছে চ্যানেলাইজ করতে পারে। মানে একটা চাষি হলে তাকে হয়তো 10 লাখ টাকা লোন দিল, কিন্তু তার জন্য বলল তুমি 8 লাখ টাকার সম্পত্তি জমা রাখলেই পারবে, 2 লাখ টাকার মার্জিনে লোন দেওয়া হলো। কিন্তু একটা বিজনেসম্যান যখন 10 লাখ টাকার লোন চাইছে, তাকে আমরা বললাম তোমাকে 9 লাখ টাকার অ্যাসেট জমা রাখতে হবে, তার মানে তার বেলাতে মার্জিনটা কমিয়ে দিলাম। তো এই মার্জিন বাড়ানো কমানোর মাধ্যমে আমরা চাইতে পারি যে এগ্রিকালচারাল সেক্টর বেশি করে লোন নিক, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তুলনায় কম করে লোন নিক। এটা যদি ব্যাংকের পলিসি হয়, তাহলে মার্জিনটাকে বাড়ানো কমানোর সুযোগ রয়েছে। চলে যাই এবার আমাদের 17 নম্বর কোয়েশ্চেন। 17 নম্বর কোয়েশ্চেনে বলেছে দ্য প্রেজেন্ট লিগাল ফ্রেমওয়ার্ক অফ আরবিআই ইজ বেসড অন, ওই যে আগেই আলোচনা হয়েছে যে আরবিআই কোন লিগাল ফ্রেমওয়ার্ক মানে পার্লামেন্টের কোন আইনের দ্বারা আরবিআই পরিচালিত হয়। একদম শুরুতেই আমরা আলোচনা করলাম যে আরবিআই এস্টাবলিশই হয়েছিল আরবিআই অ্যাক্ট 1934 এর আন্ডারে, এবং সেই অ্যাক্টেরই বিভিন্ন ধারাতে আরবিআই এর কাজ, আরবিআই এর ফাংশন, রুলস, রেগুলেশনস সমস্ত কিছু লেখা আছে। এন্টায়ার আরবিআই ফাংশনালিটি ইজ ব্রডলি গাইডেড বাই দিস অ্যাক্ট কল আরবিআই অ্যাক্ট 1934। খুবই ইম্পর্টেন্ট এবং একটা বেসিক ফান্ডামেন্টাল অ্যাক্ট, সেই কারণের জন্যই এই অ্যাক্টটাকে আমরা এক্ষেত্রে আনসার হিসেবে নেব। অলরাইট, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট একেবারেই নয়, আমি বলছি এটা আরবিআই মূলত সুপারভাইজারি পাওয়ারের একটা অংশ। আরবিআই এর যে সুপারভাইজারি ফাংশন, তার একটা অংশ এই অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। আর বাকি দুটো আশা করি বুঝতেই পারছো যে এটা আরবিআই এর সাথে সরাসরি যুক্ত হতেই পারে না। সেই কারণের জন্যই আমরা এখানে 17 নম্বর প্রশ্নটার উত্তর অপশন এ নিয়ে নিলাম। অলরাইট, চলো এইবার প্রশ্নটা 18 নম্বর কোয়েশ্চেনেতে দিয়েছে, দেখো একটুখানি কারেন্ট আপডেটেড রিলেটেড কোয়েশ্চেন, সুন্দর প্রশ্ন। বলছে অ্যাজ অফ অক্টোবর 2025 হোয়াট ইজ দ্য মনিটারি পলিসি স্টান্স, মানে আরবিআই এই যে রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এইগুলোকে বাড়ানোর বা কমানোর মাধ্যমে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে। আমরা আগেই দেখলাম যে আরবিআই এই রেটগুলোকে যদি বাড়ায় তাহলে ইনফ্লেশনটা কমে, এই রেটগুলোকে যদি কমায় তাহলে ইনফ্লেশন বাড়ে, মানে বাজারে মানি সাপ্লাই বাড়ে, মানে বাজারেতে আমরা বেশি করে টাকা দিতে চাই যাতে করে বিনিয়োগ বাড়ে, কনজাম্পশন বাড়ে, ডিমান্ড বাড়ে। তো সেইটারই পরিপ্রেক্ষিতে বলছে যে অক্টোবর 2025 অ্যারাউন্ড আরবিআই তার মনিটারি পলিসিটাকে কিভাবে ইউজ করেছে। বেশি করে মানি সাপ্লাই দিতে চেয়েছে, কম করে মানি সাপ্লাই দিতে চেয়েছে, নাকি একই, মানে এবার দেখো বেশি করে মানি সাপ্লাই দিতে চাওয়া মানে রেপো রেটগুলোকে কমানো, কম করে মানি সাপ্লাই দিতে চাওয়া মানে রেপো রেটগুলোকে বাড়ানো। তার মানে তোমাকে বুঝতে হবে আরবিআই কি চাইছে, মানি সাপ্লাইটাকে বাড়াতে চাইছে না কমাতে চাইছে। এই প্রসঙ্গে বললে বুঝতে পারবে বিগত অক্টোবর মাসেতে এবং নভেম্বর মাসেতেও আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন রেটকে আমরা টার্গেটেড রেটের মধ্যে রাখতে পেরেছি। এই যে আমরা মনিটারি পলিসি কমিটির কথা বললাম 6 মেম্বার্সের, এই এমপিসির কাজ হচ্ছে এই রেপো রেট, রিভার্স রেপো রেটগুলোকে কাজে লাগিয়ে ইনফ্লেশনকে 4 থেকে 6% মধ্যে বেঁধে রাখা। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে ইনফ্লেশন, সেটা বেশ নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভবপর হচ্ছে। ফলত আমরা চাইবো না যে ফার্দার মানি সাপ্লাইকে বাড়িয়ে ইনফ্লেশন জেনারেট করতে বা মানি সাপ্লাইটাকে কোনোভাবে কমিয়ে ইকোনমিতে ডিফ্লেশনারি এফেক্ট তৈরি করতে। তার মানে এই জায়গাটাতে সেই জন্য আমরা দেখেছিলাম আরবিআই একটা লম্বা সময় পর্যন্ত এই পলিসি রেট, অর্থাৎ রেপো রেট, রিভার্স রেপো রেটের মতো যে পলিসি রেটস ওয়্যার আনচেঞ্জড, কোনো রকম পরিবর্তন করেনি। এবং এই পরিবর্তন করছি না মানে মানি সাপ্লাইটাকে বাড়ানো বা কমানো কোনো দিকেই আমরা যাচ্ছি না। তার মানে এখানে মনিটারি পলিসি স্ট্যান্ডটা কীরকম ছিল অক্টোবর 2025-এ, মনে রাখবো নিউট্রাল। এই জায়গাটাতে তুমি যদি এক্স্যাক্ট রেটও না মনে রাখতে পারো, তোমাকে এই খবরটা অন্তত রাখতে হবে যে আরবিআই রেপো রেটগুলোকে বাড়াচ্ছে না কমাচ্ছে, ইন হুইচ ডিরেকশন দ্য পলিসি রেটস আর গোয়িং, সেইটা যদি জানা থাকে তাহলে কিন্তু এই মনিটারি পলিসি স্টান্সটা বোঝা বা এটাকে আন্ডারস্ট্যান্ড করা ইজি হয়ে যাবে। চলে আসি এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন। বলছে দ্য রিয়েল জিডিপি গ্রোথ প্রজেকশন ফর ইন্ডিয়া ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 as given in the June 2025
by policy of RBI was around. সহজ কথাতে আগামী 2025-26 এই যে অর্থবর্ষটাতে আমরা চলছি, এই অর্থবর্ষটাতে আমাদের দেশের রিয়েল জিডিপির গ্রোথ রেট কত হতে পারে বলে আরবিআই প্রেডিক্ট করেছে বা প্রজেক্ট করেছে। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আরবিআই, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, বিভিন্ন ধরনের ক্রেডিট রেটিং ইনস্টিটিউশনের গ্রোথ প্রজেকশন পাই। এই গ্রোথ প্রজেকশনটাকে যখনই জানা যায় তখনই আমরা সেই অনুযায়ী ইকোনমিকে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে চারখানা রেট দেওয়া রয়েছে, এটার মধ্যে মনে রাখো অন অ্যান অ্যাভারেজ 6.5% রেটেতে আরবিআই বলছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 এ গ্রোথ হবে। সো 6.5% ইজ দ্য প্রজেক্টেড গ্রোথ রেট by RBI in its monetary policy published in June 2025. All right. চলে এসেছি এবার আমরা একটা বড় কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা বরং আমি বলবো ইজি লেভেলের কোয়েশ্চেন্স নয়, কোয়েশ্চেনটা একটুখানি স্টেটমেন্ট তোলা প্রশ্ন। আমরা যখন নেক্সট সিরিজটা স্টার্ট করব সেখানেতে আমরা এই ধরনের কোয়েশ্চেন একটু বেশি করে রাখবো। তোমাদেরকে এই ধরনের প্রশ্নের সাথে একটু পরিচয় করিয়ে রাখার জন্য একটা প্রশ্ন দিয়ে রেখেছি। কোয়েশ্চেনটা একটুখানি মানে কোয়েশ্চেনটা শক্ত নাও হতে পারে, কিন্তু কোয়েশ্চেনটা একটু পড়তে সময় লাগবে, প্রশ্নটার জন্য একটু সময় বেশি দিতে হবে। 20 নম্বর কোয়েশ্চেনেতে আমরা দেখতে পাচ্ছি বলছে আন্ডার দ্য ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক অ্যাডপ্টেড বাই আরবিআই which of the following statement is are correct? আমি একটু আগে তোমাদের বলেছি যে মনিটারি পলিসি কমিটির কাজ হচ্ছে আমাদের দেশের ইনফ্লেশনটাকে ওই 6% এর মধ্যে বেঁধে রাখা, ওটাই আমাদের টার্গেটেড ইনফ্লেশন। তো প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি এখানে ওই টার্গেটেড ইনফ্লেশনের জায়গা থেকেই এসেছে। আন্ডার দ্য টার্গেটিং ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক, কারেক্ট। এই যে ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক, এই জায়গাটা থেকেই প্রশ্নটা এসেছে। ওকে, চলো এক নম্বর স্টেটমেন্টে চলে যাই। বলছে দ্য টার্গেট অফ কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইজ সেট জয়েন্টলি বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড আরবিআই। একদমই, টার্গেটটা তো আমি বললাম 6 মেম্বার্স কমিটি, সেখানে 3 জন আরবিআই এর রিপ্রেজেন্টেটিভ আছে, 3 জন নমিনেটেড বাই গভর্নমেন্ট। তার মানে এখানে সরকার এবং আরবিআই যৌথভাবে এই পলিসিটা ডিসাইড করছে। 2 নম্বরে কি বলছে? কারেন্ট ইনফ্লেশন টার্গেট ইজ 4% with the upper tolerance limit of 6% and the lower tolerance limit of 2%. Absolutely true. এই যে আমি কথাটা টার্গেটেড ইনফ্লেশন রেট যদি একটা সিঙ্গেল ডিজিটে চায় আমরা এটাকে 4% বলি, বলে লিখি ±2%। তার মানেটাই হচ্ছে ইট ক্যান রেঞ্জ ফ্রম 2% to 6%। তার মানে 2 নম্বর যে স্টেটমেন্টটা রয়েছে সেই স্টেটমেন্টটাও কিন্তু কারেক্ট স্টেটমেন্ট। আচ্ছা, 3 নম্বরে বলেছে ইফ দ্য ইনফ্লেশন টার্গেট ইজ মিসড ফর 3 কনজিকিউটিভ কোয়ার্টার, ভেরি ইন্টারেস্টিং, পরপর 3টে কোয়ার্টারে, 3টে কোয়ার্টার মানে বুঝতে পারছি মানে 3টে কোয়ার্টার মানে আমাদের অল টুগেদার একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে 4টে কোয়ার্টার থাকে 3 মাস করে, তার মানে 3টে কোয়ার্টার মানে বলতে পারো প্রায় 9 মাস। আরবিআই মাস্ট সাবমিট মানে আমরা পরপর 3টে কোয়ার্টারে যদি ইনফ্লেশনকে এই 6% এবং 2%-এর ব্র্যাকেটের মধ্যে ধরে রাখতে না পারি তাহলে কি হবে? আরবিআই মাস্ট সাবমিট আ রিপোর্ট টু দ্য গভর্নমেন্ট। ইয়েস, আরবিআইকে সরকারের কাছে একটা জবাবদিহি করতে হবে যে কেন এটা করা সম্ভব হচ্ছে না, কোন এক্সটার্নাল শক আমাদেরকে শকের জন্য আরবিআই ব্যর্থ হচ্ছে ইনফ্লেশনকে 6%-এর মধ্যে বেঁধে রাখতে। তো সেই যে কারেক্টিভ মেজার্সের কথা, এই জবাবদিহি করার বাধ্যবাধকতা কিন্তু এমপিসির রয়েছে পার্লামেন্টের কাছে, গভর্নমেন্টের কাছে। তো সেটারই রেফারেন্সে তার মানে বোঝা গেল যে 3খানা স্টেটমেন্টই খুবই সুন্দর স্টেটমেন্ট, ইনফরমেটিভ স্টেটমেন্ট, মনে রাখার মতো স্টেটমেন্ট। তাহলে এখানে যেটা প্রশ্ন দিয়েছে কোনটা কারেক্ট, এখানেতে আমরা 3টে স্টেটমেন্টই কারেক্ট, যেহেতু অপশন সে ডি পেয়ে গেলাম। অলরাইট, তাহলে আশা করব 20 নম্বর কোয়েশ্চেনটার তোমরা নেচারটা এবং টাইপটা ধরতে পেরেছো এবং সবাই প্রশ্নগুলো সলভও করতে পেরেছো। আজকে তোমাদের সাথে আমার ইন্টারাকশনস করা গেল না, আগামী দিনে আশা করছি ইন্টারাকশনস করলে তোমরা তোমাদের কোয়েশ্চেন, তোমাদের ডাউট, তোমাদের যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোকে নিয়ে তোমরা কমেন্ট বক্সে মেনশন করতে পারবে এবং আমিও ক্লাসটাকে সেইভাবেই সাজাতে পারবো। যাবার আগে তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে রাইস স্মার্টের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেখানেতে বেশ কিছু অনলাইন কোর্স অফার করা হচ্ছে। যারা মনে করছো যে এই WBCS, PSC, SSCর পরীক্ষাগুলো, ব্যাংকিংয়ের পরীক্ষাগুলোর জন্য ইন্টারেস্টেড, এনরোল করতে পারো। রাইসের দীর্ঘদিনের অভিজ্ঞ টিচাররা এখানে পড়াচ্ছেন।
প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনের প্যাটার্ন দেখে এখানে প্রত্যেক বছর মডিউল এবং কোর্সকে ডিজাইন করা হচ্ছে, রিডিজাইন করা হচ্ছে এবং মডিফাই করা হচ্ছে, যাতে করে তোমরা আপডেটেড ট্রেন্ডের সাথে নিজেদেরকে অ্যালাইন করতে পারো। সুতরাং এই কোর্সগুলোতে যদি তোমরা নিজেদেরকে এনরোল করতে চাও, তাহলে তলাতে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারেতে ফোন করো, ফোন করে তোমরা তোমাদের কোয়ারিটাকে মিটিয়ে নাও। আজকের ক্লাস এখানেই তাহলে শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, আগামী সপ্তাহে আবার দেখা হবে এবং আবার ক্লাস একইভাবে চলবে। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো।